মিউজিক থেকে শুরু করি, কারণ ছোটবেলায় বোধহয় মিউজিক থেকেই তুমি তোমার প্যাশনটা। আমার না মানে আই স্টার্টেড মাই লাইফ এজ এ মিউজিশিয়ান বহু বছর আগে, প্রায় আমাদের 28 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল লক্ষ্মী ছাড়া। খাবারটা ছোটবেলা থেকে আমার কাছে মানে মানে কি বলবো, খাওয়ার জন্যই বাঁচা, যেরকমভাবে আমার জীবনটা শুরু হয়েছে। অ্যান্ড যখন যখন এই শোজগুলো করতে যেতাম, শো করা তো ডেফিনেটলি একটা সেটা নিজের জন্যই গেছি, আর একটা হিডেন এজেন্ডা ছিল আমার সবসময়। এই এতগুলো আইটেমের মধ্যে তোমার ফেভারিট আইটেম কি? ওটাতে আসছি, ওকে ওটাতে আসছি। এটা একটা ভুল মানে এটা আমি উত্তর দেওয়াটা আপনাকে ডিফিকাল্ট, কারণ তোমাকে জিজ্ঞেস করে দিই মায়ের কোন সন্তান প্রিয়, কোনটাই সবকটাই আমারই তৈরি করা, মানে আমার সঙ্গে শেফদের বসে। সো ইটস আ ভেরি ডিফিকাল্ট কল যদি কেউ বলে, বাট অফকোর্স ফেভারিট তো থাকে। নর্মালি কি হয়, কেউ নতুন একটা বিজনেস শুরু করবে, সে ভাবে যে আমার কাছে এতটা পুঁজি আছে তো যে পুঁজিটা দিয়ে বিজনেসটা শুরু করতে পারবো। ছোটবেলা থেকে আমার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা মানে চিন্তার বাইরে। মানে আমি এমন রিস্ক নিতে পারি, অফকোর্স ক্যালকুলেটিভ রিস্ক বলি আমি, কিন্তু নিতে পারি সেটা মানে এখন আমি সেরকম রিস্ক নিই। খুলেছিলাম, সব কিছু দিয়েই খুলেছিলাম। আর আমাদের পরিবারে কেউ কোনোদিন ব্যবসা করেনি। প্যাশন আর হার্ডওয়ার্ক, সেখান থেকে স্বপ্নকে বাস্তবায়িত করা, এরকমই একটি জার্নি আজকে আমাদের যিনি গেস্ট রয়েছেন তার। ডেবি আনলিশডে আজকে আমাদের গেস্ট ওয়ান অ্যান্ড অনলি দেবাদিত্য চৌধুরী। নমস্কার, ওয়েলকাম। অ্যাটলিস্ট তোমাকে আমাদের এপিসোডে একটা পাওয়া গেল। দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছিল যে কবে আসছো। আমারও অনেকদিন ধরে আসার ইচ্ছে, সামহাও মানে ব্যাটে বলে হচ্ছে না, টাইমটা আমাদের ম্যাচ করছিল না, বাট আলটিমেট পাওয়া গেছে। আমি ভাবছিলাম যে তোমার সঙ্গে যখন কথা বলবো তখন কোথা থেকে শুরু করব, তোমার প্যাশন মানে মিউজিক থেকে শুরু করব, না তোমার আরেকটা প্যাশন ফুড সেখান থেকে শুরু করব? মিউজিক থেকে শুরু করি, কারণ ছোটবেলায় বোধহয় মিউজিক থেকেই তুমি তোমার প্যাশনটা। আমার না মানে আমি যেহেতু একটু বেশি কথা বলি, আমার মানে আমি বলতে থাকছি, তোমাকে প্রশ্ন সেরকম করতে হবে না, তুমি মাঝে মাঝে ইন্টারাপ্ট করে প্রশ্নটা করে দিও। I'll talk about my journey. So I started my life as a musician বহু বছর আগে, প্রায় আমাদের 28 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল লক্ষ্মী ছাড়ার। আমি তো 1999 থেকে জয়েন করি। সো আমি কলেজে ঢুকে প্রথম আমার সাথে আমার বন্ধুদের আলাপ হয়, গৌরব অ্যান্ড সংকেত, তারপর লক্ষ্মী ছাড়া ফর্ম হয়। কলেজে থাকতে থাকতেই আমাদের প্রথম অ্যালবাম রিলিজ হয় মেঘমল্লার, তারপর আমাদের সেকেন্ড অ্যালবাম রিলিজ হয় জীবন চাই ছাড়াও বেশি, সেটা আমাদের কলেজের যখন থার্ড ইয়ারে পড়ি। অ্যান্ড সামহাও সেই অ্যালবামটা এখন অবধি যত বাংলা ব্যান্ডের অ্যালবাম বেরিয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যালবামস। মানে সেটাতেই আমরা লক্ষ্মী ছাড়া হলাম। অ্যান্ড প্রচুর শোজ করছি, সারা পৃথিবীতে শো করে বেড়াচ্ছি, যেখানে এখানে বাংলা অডিয়েন্স আছে, বাঙালি অডিয়েন্স আছে, শুধু পশ্চিমবঙ্গে না সারা দেশেও বিভিন্ন জায়গায় শোজ করছি। অ্যান্ড খাবারটা ছোটবেলা থেকে আমার কাছে মানে মানে কি বলবো, খাওয়ার জন্যই বাঁচা, যেরকমভাবে আমার জীবনটা শুরু হয়েছে। অ্যান্ড যখন যখন এই শোজগুলো করতে যেতাম, শো করা তো ডেফিনেটলি একটা সেটা নিজের জন্যই গেছি, আর একটা হিডেন এজেন্ডা ছিল আমার সবসময়, সেটা হচ্ছে সেই দেশের বা সেই জায়গার খাবার টেস্ট করা। অ্যান্ড সেটা নিয়ে এসে খুব ইন্টারেস্টিংলি আমি খুব ভালো গল্প বলতে পারতাম, সেগুলো বন্ধুদের সাথে এসে গল্প করতাম, বন্ধু পরিবারের সবার সাথে। অ্যান্ড এমনই হতো, সবাই ওয়েট করে থাকতো যে আমি কোথায় গেছি, কী খাবার নিয়ে আলোচনা করব, কী খাবার গল্প করব। অ্যান্ড আমি সারা জীবন কোনো 5 স্টার হোটেল, অফকোর্স তখন অ্যাফোর্ড করতেও পারতাম না, মানে কোনো 5 স্টার বা বড় ফাইন ডাইনিং রেস্টুরেন্টকে কোনোদিন আমি প্রেফার করিনি। আমি সবসময় খুঁজেছি মানে একটা ধরো ব্রিজের নিচে কোনো একটা ভদ্রমহিলা প্রত্যেকদিন ফিশ ফ্রাই ভাজছে থেমসের পাশে, বা ধরো নর্থ ক্যালকাটায় একজন পেঁয়াজি তৈরি করছে, সকালবেলা খুলছে দুপুরবেলা বন্ধ করে দিচ্ছে, তার খাবারগুলো নিয়ে কথা। মানে এমন আনইউজুয়াল ইটারিজ সব জায়গার, আমাদের শহরের, আমাদের দেশের অ্যান্ড পৃথিবীর যে কোনো জায়গায় যেখানে আমি চাই, মানে আমি গেছি বেড়াতে, সেটা ছোটবেলা থেকেই হচ্ছে। অ্যান্ড হতে হতে তখন ওই আর্লি 2000-এ FM স্টেশনসগুলো কলকাতা আসতে শুরু করলো। অ্যান্ড সব জনপ্রিয় FM স্টেশনসগুলো এলো, সেখানে আনন্দবাজার পত্রিকা যে FM স্টেশনটা 91.9 ফ্রেন্ডস হবে, সেখানে আমাকে একটা শো হোস্ট করতে বলা হলো খাবার নিয়ে। সেই শোটার নাম ছিল খেতে খেতে শোনো। আমি আর নীলাঞ্জন, আমরা দুজন মিলে শোটা হোস্ট করতাম। অ্যান্ড আই শুড টক অ্যাবাউট অল দিস আনইউজুয়াল ইটারিজ। অ্যান্ড শোটা খুব পপুলার হয়ে গেল। অ্যান্ড লোকে ওয়েট করে থাকতো আমি আবার কোথায় যাচ্ছি, লোকে রিকোয়েস্ট পাঠাতে এই জায়গাটার আমরা জানতে চাই যে কী খাবার নতুন কী হচ্ছে না হচ্ছে। অ্যান্ড আস্তে আস্তে
খাবারটা তো সারা জীবন প্যাশন ছিল, আর সারা জীবন ইচ্ছে ছিল গান বাজনাটা তো হচ্ছে, তার সাথে আমি একটা নিজের কিছু করব, অ্যান্ড অফকোর্স অ্যাজ এন ফুডি একটা ফুড স্পেসেই কিছু করব। সেই ভাবনা চিন্তা নিয়েই চাউমিনটা হওয়া। ওয়াই চাইনিজ, মানে এত কুইজিন খেয়েছো, একদম, চাইনিজ কেন? আমি বলছিলাম মানে গুড তুমি কোয়েশ্চেনটা করলে। আমি তো মানে আমার সবকিছুই মানে মানে পুরো গল্পের মতন বলে যাচ্ছি। তো যখন রেস্টুরেন্টটা আমরা করব তখন আমরা ঠিক করলাম যে কি কুইজিন নিয়ে আমি করব, কেন চাইনিজ। আমি ছোটবেলায় যেখানে বড় হয়েছি বালিগঞ্জে, আমি বালিগঞ্জে বড় হয়েছি, গড়চা রোড বলে একটা জায়গা। আমার বাড়ির পাঁচিলের পাশের পাঁচিলটাই ছিল কলকাতার নয় আমাদের ভারতবর্ষের প্রায় সবচেয়ে পুরনো চাইনিজ রেস্টুরেন্ট কিমুয়া বলে। আমি জানি না কোনোদিন তোমরা খেয়েছো কিনা, আমি শিওর তুমি খাওনি, বাট নিশ্চয়ই তোমার বাড়ির লোকেরা খেয়েছে। কলকাতায় কিমুয়া মানে যদি কোনো কলকাতায় মানে তখনকার দিনে কোনো সেলিব্রিটি আসতো বাইরে থেকে, যে কেউ আসতো কিমুয়াতে একবার এসে খাবি। একটা চাইনিজ পরিবার এই রেস্টুরেন্টটা চালাতো, আর যেরম হয় তখনকার দিনে একটা পাশাপাশি থাকলে একটা আত্মীয়তা হয়ে যায় আমরা। তো আমাদের ভীষণ ক্লোজ ছিল সেই পরিবারটা। ইভেন মানে আমার দাদু আর ওনার যে ফ্যামিলির যে হেড, মানে ওনারা একসাথে চাকরি করতেন কাস্টমসে। তো ওনারা রিটায়ার করার পরে জায়গা কিনে একসাথে বাড়ি বানায়, অ্যান্ড দুজন ভাবে রেস্টুরেন্টটা চালায়। অ্যান্ড আমার বাড়িতে ছোটবেলা থেকেই আমার ঘরের জানলাটা ছিল ওদের কিচেনের দিকে। যখন খুলতো সকাল থেকেই মানে চাইনিজ খাবারের গন্ধটাতেই আমার দিনটা শুরু হতো। অ্যান্ড যখন আমার 6 বছর বয়স তখন আমি প্রথম আমার চাইনিজ খাবার খাই ওদের বাড়িতে। অ্যান্ড সামহাও চাইনিজ খাওয়ার প্রতি ভালোবাসাটা তখন থেকেই জন্মে যায়। অ্যান্ড চাইনিজ কমিউনিটিটার প্রতি মানে ওরা যেরকমভাবে সব কিছু করে, ওরা যেভাবে নিউ ইয়ার সেলিব্রেট করে, ড্র্যাগন ডান্স করে, ওদেরটা তো একটু অন্যরকম। সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতে শুরু করলো। অ্যান্ড যখন রেস্তোরাঁর ব্যবসাটাতে আমরা ভাবলাম আমি শুরু করব, তখন আই থট মানে আর ডান দিক বাঁ দিক ভাবার নেই, করলে চাইনিজ রেস্টুরেন্ট করবো। তাহলে ওয়াই চাউম্যান? তখন আমি যদি 2010-এর কথা ভাবো, তখন অলরেডি চাইনিজ রেস্টুরেন্ট কলকাতায় প্রচুর আছে। ট্যাংরা আছে, আমাদের এখানে মেনল্যান্ড চায়না অঞ্জনদা করেছে এত বড় রেস্টুরেন্ট, প্লাস গলিতে অনেক চাইনিজ রেস্টুরেন্ট আছে। তাহলে চাউম্যান কেন আলাদা হবে? তাহলে তো আরেকটা চাইনিজ রেস্টুরেন্ট খুলে দিতাম। চাউমিনের গল্পটা হচ্ছে, আমি রেস্টুরেন্ট খোলার 3 বছর আগে থেকে প্রচুরবার চায়না গেছি, নিজে রিসার্চ করেছি, অ্যান্ড ওখান থেকে সব সসেসগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো এখনো চাউমিনে যে সসেসগুলো ইউজ হয়, আচ্ছা ওখানে তুমি সমস্ত কিছু ওখান থেকে আসে? একদম, মানে থ্রু অন্য কান্ট্রি হয়, আমাদের থাইল্যান্ড হয়, ইম্পোর্ট হয়, মানে অল বেসিক সসেস সব ওখান থেকে, তারপরে এখানে আমরা তৈরি করি। তো সেটা গিয়ে দেখেছি যে মিডল ক্লাস, এই মিডল ক্লাস কমিউনিটিটা সারা পৃথিবীতে দে আর দ্য হাইয়েস্ট স্পেন্ডার অন ফুড। খাবার দাবার তুমি দেখবে যখন তুমি আপার মিডল ক্লাস বা তুমি খুব হাই এন্ড সোসাইটিতে দেখো, তারা কিন্তু খুব বাইরে খায় না, তারা শরীর সচেতন, তারা টাকা থাকলেও খায় না। এই মিডল ক্লাস জেন্ট্রিটা সারা পৃথিবীতে, কলকাতাতে তো বাঙালিরা বটেই, সারাক্ষণ বাইরে খাচ্ছে। সুইগি জোম্যাটোর দোলা তো আরও তো বেড়েছে, তুমি দেখবে সারাক্ষণ বাইরে খাচ্ছে। আর এদের কাছে প্রচুর টাকা থাকলেও এরা 5 স্টার হোটেলে বা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যেতে খুব একটা ভয় পেত, কারণ তারা ভাবতো কিভাবে জামা কাপড় পরবো, কিভাবে আমি খাবো, চামচ কাঁটাটা কি করে ধরবো, কিভাবে অর্ডার করবো, আমি তো জানি না খাবারগুলোর নাম, ইংরেজিতে কথা বলতে হবে। সো এই ফাইন ডাইনিংয়ের প্রতি একটা ভীতি ছিল। তো চাউমিনের কনসেপ্টটা হচ্ছে ছোট ছোট রেস্টুরেন্ট যেখানে ফাইন ডাইনিং অ্যাম্বিয়েন্স, ক্রকারি, কাটলারি at par or better than any other fine dining restaurant, food which is better than any 5-star hotel at a very affordable pricing. That was the market we wanted to enter. And somehow ওইটা আমরা যখন গল্ফ গ্রিনে প্রথম রেস্টুরেন্টটা খুললাম, গল্ফ গার্ডেন্স, আমি জানি না তুমি কোনোদিন গেছো কিনা। ডেফিনেটলি গেছি। একটা ছোট্ট একটা 300 স্কয়ার ফিটের রেস্টুরেন্ট, না ছিল তখন বিজ্ঞাপনের বাজেট, জানতামও না কিভাবে করতে হয়। 7 দিনের মাথায়, 7 দিন পর থেকে রেস্টুরেন্টের বাইরে কিন্তু কোনোদিন মানে আমি দেখিনি রেস্টুরেন্টের বাইরে ভিড় কোনোদিন, মানে এখন অবধিও আমি কোনোদিন দেখিনি যে খালি রেস্টুরেন্টটা, প্রথম দিন থেকে। তো সেটা হয়েছিল খাবারটা, মানে আমাদের প্রচুর রিসার্চ করে খাবারটা করেছিলাম, দ্যাট প্রাইসিং। আজকের দিনেও ভারতবর্ষে আই থিঙ্ক উই আর দ্য অনলি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট যারা মাল্টিপল আউটলেটসে আছি। উই হ্যাভ অ্যারাউন্ড 650 মেনু আইটেমস, সেটা কেউ ভাবতেই পারে না। যেটা এই এতগুলো আইটেমের মধ্যে তোমার ফেভারিট আইটেম কি? ওটাতে আসছি, ওটাতে আসছি। এটা একটা ভুল প্রণে, এটা আমি উত্তর দেওয়াটা আমার কাছে ডিফিকাল্ট, কারণ তোমাকে জিজ্ঞেস করে দিই মায়ের কোন সন্তান প্রিয়, আমি কোনটাই, সবকটাই আমারই তৈরি করা, মানে আমার সঙ্গে শেফদের বসে। সো ইটস আ ভেরি ডিফিকাল্ট কল যদি কেউ বলে, বাট অফকোর্স ফেভারিট তো থাকি। তো এইভাবে চাউমিনটা হলো, অ্যান্ড হওয়ার পরে ওই প্রথম মাস থেকে একটা ম্যাজিক হয়ে গেল। তখন মানে আমি ভাবতেই পারিনি, আমার তো একটা ধারণা নিয়ে রেস্টুরেন্টটা করেছিলাম, ওই ধারণার বাইরে চলে গেল। আচ্ছা একটু ইন্টারাপ্ট করছি, এই যে বললে ম্যাজিক হয়ে গেল, কিন্তু ম্যাজিকটা শুরু করা মানে এটা শুরু করার জন্য একটা তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, একটা ভালো মানে
নর্মালি কি হয়, কেউ নতুন একটা বিজনেস শুরু করবে, সে ভাবে যে আমার কাছে এতটা পুঁজি আছে, তো যে পুঁজিটা দিয়ে আমি বিজনেসটা শুরু করতে পারবো। তো সেই তোমার স্টার্টিং পিরিয়ডটা কিরকম ছিল? এত ছোট একটা জায়গা নিয়েছো, কিরকম পুঁজি নিয়ে কিভাবে শুরু করলে? প্রথম কথা হচ্ছে এই পুঁজি মানে যদি বলো তোমার ইনভেস্টমেন্ট, আমি মিউজিশিয়ান ছিলাম, কিছু টাকা জমিয়েছিলাম অফকোর্স, আমি এদিক ওদিক চাকরিও করতাম, কিছু টাকা তখন জমিয়েছিলাম গান বাজনা করে সব কিছু করে। অ্যান্ড ছোটোবেলা থেকে আমার রিস্ক টেকিং ক্যাপাবিলিটিটা মানে চিন্তার বাইরে। মানে আমি এমন রিস্ক নিতে পারি, অফকোর্স ক্যালকুলেটিভ রিস্ক বলি আমি, কিন্তু নিতে পারি সেটা মানে এখন আমি সেরকম রিস্ক নিই। খুলেছিলাম, সব কিছু দিয়েই খুলেছিলাম। অ্যান্ড আমাদের পরিবারে কেউ কোনোদিন ব্যবসা করেনি, মানে আমার বাবা করেনি, তার বাবা করেনি, আমাদের মানে বাইনাকুলার দিয়ে দেখলে আমাদের ফ্যামিলি হিস্ট্রি থেকে কোনোদিন ব্যবসা করেনি। অ্যান্ড সবাই ব্যবসার এগেনস্টেই ছিল, মানে ব্যবসা করার কোনো দরকার নেই, কি দরকার ব্যবসা করে। প্রথমে গান বাজনা করছি, বাংলা ব্যান্ড, তখন তো মানে বাংলা ব্যান্ড আবার কি সারাক্ষণ ধরে গান বাজনা করে বেড়াচ্ছে, তারপর রেস্তোরাঁ, মানে পুরোটাই নো ব্যাপারটা ছিল। তো সেখান থেকে আমার হওয়া খুব ডিফিকাল্ট, প্রথমে তো খুবই ডিফিকাল্ট ছিল। কিন্তু এই যে জাস্ট প্রথম 3 মাসে আমি বুঝে গেলাম যে এটা কিন্তু জাস্ট একটা ছোট্ট 300-350 স্কোয়ার ফিটের রেস্টুরেন্ট থাকবে না। আমার যেটা অ্যাম্বিশন ছিল প্রথম দিন থেকেই, যে প্রথম সারা শহরকে তারপর সারা দেশকে আমি আমার খাবার খাওয়াবো, সে পথের দিকে এগোচ্ছি। অ্যান্ড সামহাও ওয়ান আফটার দি আদার একটার পর একটা খুলতে শুরু করলাম। কলকাতার সব গলিতে গলিতে সব জায়গার, গ্রেটার ক্যালকাটা যদি তুমি বলো, মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কল্যাণী, শ্রীরামপুর, গড়িয়া, পার্ক স্ট্রিট, এনি পিনকোড, যেখানে বসে তুমি চাউমিনের অর্ডার করবে তুমি খাবার পাবে। তারপর আমি আরেকটা শহরে গেলাম, ব্যাঙ্গালোর, সেটা খুব সাকসেসফুলি হলো। হায়দ্রাবাদে গেলাম, দিল্লিতে গেলাম, বম্বেতে গেলাম, যেই শহরে গেলাম, মানে যেই অ্যাম্বিশনটা নিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে সেটার পথে আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ উই আর আ ন্যাশনাল ব্র্যান্ড। অ্যান্ড খুব প্রাউডলি আমার বলতে গর্ব হয় নিজের টিমের প্রতি, যে সবাই মিলে এটা তৈরি করেছি। ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে বেশি হাইয়েস্ট সেলিং ডেলিভারি ব্র্যান্ড হচ্ছে আমরা চাউমিন ভারতবর্ষে। অ্যান্ড বাকি প্ল্যান্স তো আছে। তারপর আমার নতুন অন্য রেস্টুরেন্ট এলো, আমি আর আমার দাদা ঠিক করলাম যে আমার দাদা একটা অন্য প্রফেশনে ছিল, পাবলিক রিলেশন এজেন্সি দাদার। তো বললাম যে একসাথে রেস্টুরেন্টের ব্যবসাটা করি, চলো একটা অন্য কোনো ব্র্যান্ড শুরু করি। তারপর আমরা তখন পরিবারের সবার ভরসা এসে গেছে তোমার প্রতি? অনেকটা 3 বছর বাদে 2013-তে আমরা 1590 শুরু করলাম। সেটাও একটা অন্য গল্প। এত বিরিয়ানির দোকান ছিল আমাদের, মানে বাঙালিদের ভাত মাছটা কিন্তু এখন আর স্টেপল ডায়েট নয়, এটা কিন্তু বিরিয়ানি। যদি সকালবেলা দিলেও খাবে, রাত্রিটা দিলেও খাবে, ব্রেকফাস্টেও খাবে। তো আমাদেরও তাই ছিল, প্রচুর বিরিয়ানি খেতাম। কিন্তু দেখলাম যে বিরিয়ানির রেস্তোরাঁগুলো একটা পার্টিকুলার কমিউনিটি ডমিনেট করতো। কিরকম? মানে বিরিয়ানি মানে বাঙালি লোকেরা বিরিয়ানি বানাবে বা তৈরি করবে, সেটার মধ্যে একটা মানে লোকে কোনোদিন বিশ্বাসই করেনি। সারা জীবন বিরিয়ানি মানে হচ্ছে পার্ক সার্কাসের আশেপাশে আমাদের যে রেস্তোরাঁগুলো আছে, যেগুলো ফ্যাবুলাস, মানে মুসলমান বাওয়ার্চিরা রান্না করবে, সেই বিরিয়ানিটাই লোকেরা খায়, দ্যাট ইজ বিরিয়ানি। অ্যান্ড বাঙালিরা এই ব্যবসায় খুব একটা আসেনি এই খাবারের জন্য। অ্যান্ড এই মার্কেটটা এমনভাবে ডমিনেট করতো, সেটা ব্রেক করব সেটা কোনোদিন ভাবিনি। আমরা ভেবেছিলাম জাস্ট খুলবো। মানে আমি বিশাল ভক্ত হচ্ছে পার্ক সার্কাসে আমাদের গোল্ডেন সিরাজের। আমি কিন্তু এখনো নিজের রেস্টুরেন্টে বিরিয়ানি খাই, আমি ওখান থেকে বিরিয়ানিটা খাই। সো আমি বিগ ফ্যান অফ দেয়ার বিরিয়ানি। বাট আমরা ভেবেছিলাম যে আমরা নিজেরা কিছু করবো, তাহলে বিরিয়ানির রেস্টুরেন্ট তো এত আছে, তাহলে আমরা নতুন কি করবো। তো আমি আর দাদা লখনৌ গেলাম, 45 দিন মতন লখনৌতে ছিলাম। মানে ডুইং এ রিসার্চ, মানে লখনৌতে কার বাড়িতে কি রান্না আমি এখনো বলে দিতে পারি, এখানে বসে রেস্তোরাঁ ছেড়ে দাও, যে কার বাড়িতে রাখলেন, কোন পরিবার আছে যারা খুব ভালো রান্না করে, সবার বাড়িতে গিয়ে রেস্তোরাঁতে গিয়ে রিসার্চ করে আমরা যেটা দেখলাম। এতটা রেকি করেছো? বিশাল। মানে আমরা সব প্রজেক্টের আগে এরম ভাবে রেকি করি। আমরা একটা প্রজেক্ট নিয়ে আসছি, সেটা নিয়ে বলবো তোমাকে। গালাউটি কাবাবটাকে নিয়ে এলাম কলকাতায়। অ্যান্ড গালাউটি কাবাবটা লখনৌতে ছিল, সবাই কেউ তুন্ডে কাবাব বলতো, কেউ গালাউটি কাবাব বলতো, সেটাকে কলকাতায় নিয়ে এলাম। অ্যান্ড আমি আজকে এগেন দাবি করে বলতে পারি, গালাউটি কাবাবটাকে চেনালাম আমরা কলকাতায়। গালাউটি কাবাব কিন্তু মানে গালাউটি কাবাব, গালাউটি মামি কাবাব কিন্তু কলকাতায়। আমি জানি না তুমি গালাউটি কাবাব খেয়েছো কিনা। আমাদের খাইনি, বাট গালাউটি কাবাব আমরা কলকাতায় নিয়ে এলাম, হাঁড়িতে করে যে বিরিয়ানি দিতে হয়, হাঁড়িতে বিরিয়ানিটা খেয়েছি, সেটা মানে আমরা দেখালাম কলকাতাতে। অ্যান্ড এগেন এই বিরিয়ানির মার্কেটটা একটা অন্য জায়গায় নিয়ে গেলাম। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার হাইস্ট সেলিং বিরিয়ানি ব্র্যান্ড কিন্তু আউথ, নট আদার রেস্টুরেন্টস যেগুলো আছে। অফকোর্স আরও 2-1 আছে যারা আমাদের কাছাকাছি, কখনো ও বেশি আমরা কম, বাট একদম ওপরের সারিতে চলে গেছি। তো এই প্রত্যেকটা জিনিসই আমি মানে কেন এই জিনিসগুলো বলছি, এটা কিন্তু জাস্ট ব্যবসা নয়, ইট ইজ আওয়ার প্যাশন।
যেটা তুমি ভালোবেসে মন থেকে যদি তুমি যেটা করো সেটা কিন্তু ঠিক হবেই হবে, মানে সেটাতে কিন্তু ডান দিক বাঁ দিক যাবে না। আচ্ছা, এই যে ধরো তুমি বলছো ভালোবেসে মন থেকে এবং প্যাশন সবটাই রয়েছে, তার সঙ্গে ডেডিকেশন কতটা প্রয়োজন? ডেডিকেশন তো অফকোর্স, ডেডিকেশনের থেকে বড় ডিসিপ্লিন, মানে প্রত্যেকটা কাজের একটা ডিসিপ্লিন। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা থেকেই ডিসিপ্লিন। যখন গান বাজনা করছি তখনও ডিসিপ্লিন। বাংলা রক মানে তুমি বুঝতে পারছো যে কিরাম একটা এলোমেলো একটা ছন্ন ছাড়া ব্যাপার, কিন্তু যখন একদম। লক্ষ্মী ছাড়ার প্রথম দিন থেকেই আমি ভীষণ ডিসিপ্লিন ছিলাম, অ্যান্ড আমার ব্যান্ড মেম্বাররা আমাকে ভীষণভাবে রেসপেক্ট করতো, তাই জন্যে আমি ঠিক ওদেরকে যেটা বলার সেটা বলে সেভাবে করতাম। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেক দিন ভোরবেলা 5টায় মানে 5টাতে উঠি, কোনোদিন 5টা এক হয় না। মানে খুব কম দিন আছে যখন আমি সূর্যোদয় দেখিনি। আমি প্রত্যেক দিন আমি 5টায় উঠি, আর আমি 7:30টার পর কোনোদিন কোথাও কাজ করি না। আমি যখন তো কলকাতায় কম থাকি, এখন যেখানেই যাই আইদার আমি হোটেলে চলে যাই, বললে যেখানে আমার বাড়ি আছে বাড়িতে চলে যাই, কলকাতায় হলে বাড়িতে চলে, তারপর আমি কাজ করি না। আমি 9:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। অ্যান্ড মানে আমার এই জিনিসটা আমার মনে হয় অনেকটা হেল্প করেছে আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমি এতটাই মেপে মেপে সব কিছু করি যে আমার মনে হয় যদি যে কোনো জিনিসের মধ্যে একটা ডিসিপ্লিনে থাকলে ফাউল হওয়ার চান্সটা খুব কম। একদম। সেটা মানে আমি এটা খুব একটা ইন্সপিরেশনাল কথা, কারণ এটা তোমার থেকে ইন্সপিরেশন নিতে পারেন যারা আগামী দিনে এরকম কিছু না, না, যে কোনো কাজে, inspiration যে সবাই কোনো সবার কাজে, মতন। যে কোনো অনেকে কাজে। আমার বন্ধুরা দেখি রাত্রিবেলা মানে অবাক হয়ে যায়, বলে যে রেস্তোরাঁর বিজনেস, যেখানে রেস্তোরাঁ 12টা 1টার দিকে খোলা থাকে, তুই 7টার পরে কাজ করিস না? করি না। রেস্টুরেন্টের মেন সেল হয় হচ্ছে দুর্গাপুজোর সময়টা, হুম। মানে যেখানে লক্ষ লক্ষ লোক রেস্টুরেন্ট লাইন। আজকে এখানে আমার 54টা রেস্টুরেন্ট আছে এই মুহূর্তে সারা দেশে, চ্যাপ্টার 2 চাউমিন মিলিয়ে। আমি কিন্তু মোটামুটি দুর্গাপুজোর আগের 7 দিন থেকে পরের 7 দিন অ্যাভেলেবেল নয়। আমি লক্ষ্মী ছাড়ার সাথে বিদেশে যাই কনসার্ট করতে, এবারও চলে যাবো, ইউএস চলে যাবো। বাকি তোমার টিম দেখে নেয় ওই আমার সময়। পুরো টিম দেখে নেয়, মানে আমার টিম, আমি এতটাই ভরসা করি তাদের, এরকমভাবেই তৈরি করেছি তারা ইকুয়ালি অর মোর প্যাশনেট দ্যান মি আমার রেস্তোরাঁ ব্যবসার। এটা মানে তোমার একটা অ্যাচিভমেন্ট যে এত বিশাল সুন্দর অ্যাচিভমেন্ট। আমি একটা সব টিম করতে মানে পেরেছো। আজকের দিনে আমাকে যখন সবাই বিভিন্ন ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ন্যাশনাল প্ল্যাটফর্মে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর বিগেস্ট আর্নিং অর অ্যাচিভমেন্ট ইন লাইফ, মানে তোমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি? ইট ইজ জাস্ট মাই টিম যেটা আমি বানিয়েছি, আর কিছু না। টাকা পয়সা বাড়ি এটা তো আছে নেই, এটা ডাজেন্ট ম্যাটার একটা জায়গার পরে, বাট যে টিমটা আমি তৈরি করতে পেরেছি, যে প্যাশনটা আমি তৈরি করতে পেরেছি ওদের মধ্যে। যদি তুমি আমাদের যে কোনো রেস্তোরাঁতে যাও, যেখানে গিয়ে আমার কোনো যারা টিম মেম্বার, আমি টিম মেম্বার বলি, আমি কর্মচারী বলে আমি কোনো অ্যাড্রেস করি না, আমার টিম মেম্বার যে কোনো কারোর কাছে, যেমন সিকিউরিটি গার্ড থেকে শুরু করে শেফ বা ম্যানেজার, কারোর সাথে কথা বলো, তাদেরকে গিয়ে কোনোভাবে একটা নেগেটিভ কথা বলো আমার সম্বন্ধে বা কোম্পানির সম্বন্ধে, সে যদি তোমাকে সেই মুহূর্তে ওখান থেকে ধাক্কা দিয়ে বার না করে দেয়, তাহলে আমি সেই রেস্টুরেন্টেশন বন্ধ করে দেবো। মানে এত বড় আমি দাবি করে দিলাম, মানে আই অ্যাম কানেক্টেড উইথ দেম ডিরেক্টলি। এখন তুমি বলো কি করে তুমি কানেক্টেড? আমার 2,500 ছেলে কাজ করে, তো আমার সঙ্গে সবার কিভাবে কানেক্টেড? আমি তো সবার নামও জানি না। আমি যেটা করেছি প্রথম দিন থেকে, প্রত্যেকটা রেস্তোরাঁতে একটা নাম্বার আছে, সে নাম্বারটা হচ্ছে স্পিক টু এমডি বলে একটা নাম্বার আছে। সেখানে যে কোনো ছেলের যে কোনো প্রবলেম হলেও একটা ভয়েস মেসেজ বা একটা তোমার হোয়াটসঅ্যাপ করে দিতে পারে। Wow. সেই নাম্বারটা আমার সেক্রেটারির কাছে থাকে। আমি তো খুব ট্রাভেল করি, সারা দিনে যত কটা এলো রাত্রিবেলা আমাকে ট্রান্সক্রিপ্ট করে দেয়। আমি ঘুমবার আগে যে কোনো জায়গায় থাকি, প্রত্যেকের প্রবলেমটা দেখি, ওখানেই সলভ করে উইদিন 24 আওয়ার্স সে রিপ্লাইটা পায় এটা যোগাযোগ করার জন্য। তাহলে ওদের কি একটা ভরসা থাকে। আমাদের যদি কারুকে আমি অ্যাক্সেস করতে না পারি, স্যার আছে, স্যারের কাছে তো আমি ডেফিনেটলি অ্যাক্সেসটা আছে। কারণ আমার এখানে বসে থেকে তো আমি জানি না আমার আন্ধেরিতে বোম্বেতে কি হচ্ছে বা নয়ডাতে দিল্লিতে কি হচ্ছে। তো দে হ্যাভ অ্যান অ্যাক্সেস। এই যে কমফর্টটা ওরা পায়, সে আর 10 ডবল কমফর্ট ওরা আমাকে দেয়। মানে এই যে আমি সব ছেড়ে চলে যাচ্ছি, আমার কিছু এসেই যাচ্ছে না, তো এটা না, আমি জানি না তুমি কতটা বুঝতে পারছো বা যারা দেখছে কতটা বুঝতে পারছে। এই কমফর্টটা কিন্তু খুব রেয়ারলি পাওয়া যায়। এবং এটা তৈরি করতে অনেকদিন মানে সময় আমি তো লেগেছে। সবাইকে চিনি, আমি সবকটা রেস্টুরেন্টের ফোরামে আছি। যখন অন্য রেস্তোরাঁর ওনাররা বা কোম্পানির স্টেক হোল্ডার্সরা শোনে, ওরা অবাক হয়ে যায়, কারণ ওরা মানে বসে ক্যাশে টাকা গুনছে, কি হচ্ছে টাকাটা। মানে আমি জীবনে ক্যাশ রুম দেখিনি, আমি যাই না, প্রথমে গেছি আমার চাউমিন শুরু হয়েছে। মানে ওদেরকে ভরসা করতে হবে, আর ওরা আমাকে, মানে আমি ওদেরকে ভরসা করি বলে ওরাও আমাকে সেই ভরসাটা করে। ইট ইজ জাস্ট লাইক অ্যান মানে বিয়েতে বড় বউয়ের যে তোমার ভরসা বা যেই কি বল কমফর্টটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় এটা এমপ্লয়ার কমফর্টটা। রিলেশনশিপ ম্যাটার। অ্যাবসলিউটলি, এইটা মানে পুরোটাই মানে সম্পর্কের উপর দিয়ে চলে। আচ্ছা, এই যে তুমি চাউমিনের কথা বললে, আউথের কথা বললে, চ্যাপ্টার 2 কোথায় আলাদা? এটা শুরু করার চ্যাপ্টার 2টা খুব ইন্টারেস্টিং একটা গল্প। যখন আমরা দুটো রেস্তোরাঁ ব্র্যান্ডি মোটামুটি একটা জায়গায় দান করিয়ে ফেললাম,
লোকে বলতে শুরু করলো যে আমাদের ব্র্যান্ডগুলো একটা জায়গায় জেনে গেছে, আর পপুলারিটি শুরু হলো, আমাদের সব দিকে শুরু হলো। তখন আমি মিউজিশিয়ান, আমার দাদাও গান বাজনা করেন, দাদাও মিউজিশিয়ান, ড্রাম বাজাতেন দাদা। আহ, তো আমাদের গান বাজনাটা একটা মানে ভেতরে কোথাও একটা যেন সবসময় কিছু করতে চাই ফর দ্য কমিউনিটি। তো একটা সময় পার্ক স্ট্রিটে লেট 60s 70s পার্ক স্ট্রিটে, তখন অফকোর্স আমার জন্ম হয়নি, পার্ক স্ট্রিটটা ছিল কালচারাল কি বলবো ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সারা দেশ থেকে, বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে লোকের আসতো উইকেন্ডে পার্ক স্ট্রিটটাকে এনজয় করার জন্য, যেখানে ক্যাবরে হতো, লাইভ মিউজিক হতো, উষা উত্তুপ গাইতেন, আমাদের লুই ব্যাংকস গাইতেন, সব ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের সেলিব্রিটিরা ওখানে শোজ করতো। কিন্তু উইথ টাইম এটাকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এই লাইভ মিউজিক প্রথাটা বন্ধ হয়ে যায়। অ্যান্ড পার্ক স্ট্রিটের খাবার বলতে টিপিক্যাল কিছু কন্টিনেন্টাল খাবার পাওয়া যায়। স্কাই রুম বলে একটা রেস্টুরেন্ট ছিল, সেই স্কাই রুমের খাবার খাওয়ার জন্য লোকেরা মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, 1 মাস 2 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিত, বুকিং করতো যে রেস্টুরেন্টে ঢুকবে বলে। কিন্তু উইথ টাইম পুরোটাই হারিয়ে গেছে। এখন পার্ক স্ট্রিটে যে কোনো রেস্তোরাঁতে গেলে তুমি দেখবে সব রকম খাবার পাওয়া যায়, চাইনিজও পাচ্ছ, কিন্তু ইন্ডিয়ানও পাচ্ছ, কন্টিনেন্টালও আছে। সো আওয়ার ট্রিবিউট টু দ্যাট পার্ক স্ট্রিট ইজ চ্যাপ্টার 2। সো দ্যাট ওয়াজ চ্যাপ্টার 1, so this is chapter 2. এই রেস্তোরাঁতে we have live music every evening, jazz, pop, rock ব্যান্ডসরা বাজায়। খাবারটা একদম ওই স্কাই রুমের খাবারটা কপি করেছি আমরা, আচ্ছা, মানে বলতে আমার কোনোভাবে লজ্জা নেই যে কপি করেছি, ওই খাবারটা রিক্রিয়েট করেছি আমরা। অ্যান্ড লাকিলি ওখানে যে শেফ ছিল ওর নাতি আমাদের সাথে কাজ করে, তো ওদের ঘরানায় ওই খাবারটা আছে। সো এইভাবে চ্যাপ্টার 2 এর গল্পটা। অ্যান্ড খুব ভালো লাগে আমাদের যখন দেখি মিউজিশিয়ানসরা প্রত্যেক জীবনে কনসার্ট করছে, শোজ করছে, আর আমরা কিছু করতে পারছি। কারণ এখন সত্যি করে বলতে আপকামিং মিউজিশিয়ানসদেরও বাজাবার ব্যান্ডের শো করার জায়গা খুব কমে গেছে, লাইভ মিউজিক সিনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। অ্যাটলিস্ট আমি একটা প্ল্যাটফর্ম করে দিলাম, সেখানে ছেলেগুলো কিছু টাকা রোজগার করতে পেলো, আমাদেরও ভালো লাগলো। সো দ্যাট ইজ এই চিন্তা দিয়ে চ্যাপ্টার 2। চাউমিন মানেই ফাইন ডাইনিং, এবং তুমি সেটা মেনশনও করলে যে অ্যাফোর্ডেবল প্রাইস, মধ্যবিত্তের নাগালের মধ্যে, যেটা তুমি অলরেডি মেনশন করেছো। আগে এমন ছিল যে কেউ একজন খাবার খেতে যাবেন কোনো রেস্তোরাঁয়, ভাবতেন যে অনেক খরচ, কিন্তু মধ্যবিত্ত মানুষরা, নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও এখন যেতে পারেন রেস্তোরাঁয়, এবং সেটা চাউমিন করে দেখিয়েছে। কিন্তু সেই সময় অন্যান্য অনেকগুলো রেস্তোরাঁ ছিল যেটা খুব ভালো খাবার, খুব ভালো রেস্তোরাঁ, সেখানে এখনো এই যে ধরো একটা প্রতিযোগিতার জায়গা, এখান থেকে চাউমিন কোথা থেকে আলাদা, মানে সার্ভাইভালের জন্য কোথায় কোথায় তোমরা আলাদা আলাদা নিজেদেরকে রেখেছো? আলাদা কোথায় সেটা থেকে, সেটা তো তোমরা বলবে, যারা আমার কাস্টমার সারা দেশের যেখানে এখানে আমাদের চাউমিন আছে তারা বলবেন। কিন্তু আমার মনে হয় আই ডোন্ট কম্পিট উইথ এনিওয়ান, আমার নিজের একদম জায়গাটাই আলাদা। কারণ আমাদের কি বলতো, আমাদের যারা কম্পিটিশন, সো কল্ড কম্পিটিশন, তারা আমার মনে হয় আমার থেকে আলোকবর্ষ পিছিয়ে। যেরকম আমাদের ডেলিভারি ফ্লিট সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি ডেলিভারি ফ্লিট যে কোনো রেস্তোরাঁর তুলনায় আমাদের আছে। আমাদের নিজেদের, মানে আজকে যদি সুইগি জোম্যাটোর অ্যাপ বন্ধ হয়ে যায়, চাউমিনের যে অ্যাপ আছে সেখানে 5.5 লাখ ইউজার্স আছে, অ্যাক্টিভ ইউজার্স, যারা সারাক্ষণ চাউমিনের অর্ডার ন্যাশনালি সব শহর থেকে অর্ডার করছে। তো আজকে যদি মানে এরম কোনো রেস্তোরাঁ নেই যার নিজস্ব কোনো অ্যাপ আছে, এখানে 5.5 লাখ অ্যাপই নেই, আর যারা আছে 5.5 লাখ অ্যাক্টিভ ইউজার। তার মানে ভাবো আজকে যদি কোনো অ্যাগ্রিগেটর বন্ধ হয়ে যায়, আমার ব্যবসার কিছু এফেক্ট হবে না, কারণ সব অ্যাপে কনভার্ট হয়ে যাবে। এই অ্যাপটা আমি বানিয়েছিলাম সেটা ভেবেই যে এই যে সুইগি জোম্যাটোতে আমাদের একটা হিউজ কমিশন দিতে হয়, তো আমার নিজের অ্যাপে এলে সেই কমিশনটাকে আমি কাস্টমারদেরকে ট্রান্সফার করবো অ্যাজ ডিসকাউন্টিং। আর আমার নিজের এত বাইকার্স আছে নিজের, মানে আই এম নট ডিপেন্ডেন্ট অন এনিওয়ান। তো আমার কম্পিটিশন যদি তুমি বলো, ইটস ভেরি ডিফিকাল্ট টু কম্পিট। 450 মেনু বানাতে, তৈরি করতে একটা রেস্টুরেন্টে, সেটাকে সার্ভাইভ করতে পারবে না, পারাটা মুশকিল। মানে আমি জেনে গেছি মোস্ট, এখন আমাদের হিউজ এক্সপ্যানশন প্ল্যান্স চলছে, এটা তোমাকে আমি বলছিলাম গল্প করতে করতে। এই মুহূর্তে আমাদের 54টা রেস্টুরেন্ট, বাট চাউমিন হচ্ছে 38 থেকে 39টা, কারণ কালকের একটা খুলছে, 39টা ধরে নাও খুলছে। আমরা নেক্সট 5 বছরের মধ্যে 150টা আউটলেট নিয়ে আসছি চাউমিনের, গোটা ভারতবর্ষে। এই মুহূর্তে আছি আমরা 5টা শহরে, কলকাতা, দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মেট্রো সিটিসগুলোতে। নেক্সট এই সামনের বছর আসছি আমরা যে চেন্নাই, চণ্ডীগড়, আহমেদাবাদ, গোয়া, তারপর আসছে হচ্ছে রাঁচি, ভুবনেশ্বর। এরমভাবে 18টা শহরে জুড়ে আমাদের পুরো ব্লু প্রিন্ট রেডি আছে। অ্যান্ড আমরা খুব একটা বড় কোম্পানি, এতদিন আমি কোনোদিন, পুরো ব্যবসাটাই হচ্ছে আমাদের বুট স্ট্র্যাপিংয়ে, মানে নিজেদের প্রফিটে আমরা নিজের ব্যবসা করেছি, কোনো ফান্ড নিইনি আমরা। উইআর জিরো ডেট কোম্পানি, কোনো লোনস নেই, নাথিং, কোনো লোনস নেই, নাথিং, উইআর জিরো ডেট কোম্পানি। এই প্রথম আমরা একটা
বড়োভাবে একটা ফান্ড আমাদের আসছে, একটা কোম্পানি আমাদের ফান্ড করছে যারা ওয়ান অফ দ্য গ্লোবাল লিডার্স, যারা হসপিটালিটি বিজনেসে ফান্ড করে। অ্যান্ড উই আর প্ল্যানিং 2030-এ আমাদের ফার্স্ট আইপিওটা আমরা লঞ্চ করবো, পাবলিক ইস্যুটা শেয়ারটা আসবে। সো ওটার দিকেই তাকিয়ে যাতে আমরা প্রত্যেকটা এমপ্লয়ি কোম্পানির মালিক হতে পারে, দে ক্যান বাই দ্য শেয়ার। সো উই আর জাস্ট এমিং দ্যাট। তো তার জন্যই সারাক্ষণ ধরে খুব দৌড়াদৌড়ি সবকিছু চলছে, হিউজ ম্যান পাওয়ার রিক্রুটমেন্টের দিয়ে চলছে, টিমটা এক্সপ্যান্ড চলছে। দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ট্রাভেল আ লট। এই জন্যই মানে পুরো জিনিসটা তৈরি করার জন্য। মাঝে মধ্যেই শোনা যায় যারা ব্যবসা করেন বা আমাদের রাজ্যের বাইরে যদি চলে যাই, অনেক সময় অনেককে বলতে শোনা যায় বাঙালি ব্যবসা করতে জানে না। এই টার্মসটা আমরা কিন্তু অনেকবার শুনে এসেছি, কিন্তু তুমি খুব কম পুঁজি নিয়ে ছোট্ট একটা জায়গা থেকে ব্যবসা শুরু করে আজকে এমন একটা জায়গায় অ্যাচিভ করেছো, এমন একটা জায়গায় পৌঁছেছো যেখানে শুধুমাত্র রাজ্য কেন, দেশের অন্যান্য সমস্ত বড় বড় রেস্তোরাঁকে তুমি পেছনে ফেলে দিয়েছো। তো এই জবাবটা কি তোমার কাজের মধ্যে দিয়েই দিয়েছো, না কিছু বলতেও চাইবে? না দেখো, যখন আমরা প্রথম এক্সপ্যান্ড করলাম কলকাতার বাইরে, ব্যাঙ্গালোর ছিল প্রথম শহরটা, তখন যখন যেতাম আমি ব্যাঙ্গালোরে আমাদের কোনো নতুন জায়গা নেওয়ার জন্যে, বা যখন আমি কোনো কারোর সাথে ডিল করতাম, ওরা না মানে বাঙালিদেরকে, স্পেশালি কলকাতার বাঙালিদেরকে মানে জাস্ট প্রচণ্ড ইগনোর করে, হেও করে। তারা ভাবতেই পারে না আমরা ব্যবসা করতে পারি। মানে ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং থিং যে আমাদের জায়গা পাওয়ার জন্য। বলে নেই ক্যা ক্যালকাটা সে হেও আপ, বাঙালি দম নেই ব্যবসা করার। মানে এটা সবসময় শুনতে হয়েছে। এই নয় যে এখনো শুনতে হয় না, হয় কম হয়, কারণ তারা যখন নিশ্চয়ই আমার ওয়েবসাইটে যায়, রিসার্চ করে, ডিজনি হটস্টারে আমাকে নিয়ে একটা সিরিজ হয়েছিল ডিজনি হটস্টার, এগুলো দেখে, তখন ওর কনফিডেন্সটা পায়। বাট এইটা একটা মিথ যে বাঙালিরা ব্যবসা করতে পারে না। কারণ তুমি যদি দেখো সারা দেশে প্রথম সারির ব্যবসা একসময় বাঙালিরাই কিন্তু করেছে। তুমি যদি দেখো সাহারা, সুব্রত রায়, আমাদের তো পিয়ারলেস, মানে এরম অনেক বড় বড় সংস্থা আছে যারা একদম ন্যাশনালি দাপিয়ে ব্যবসা করে গেছে। কিন্তু সামহাউ উইথ টাইম বাঙালিরা তো আমরা নিজেরা একটু লেজি, এটা আমি নিজেও মনে করি, সব বাঙালিরা একটু লেজি। মানে আমাদের জেনে আছে সেটা একটু লেজিনেস, ওই ঠিক আছে মানে ল্যাদ খাওয়া, ঠিক আছে হলেই হলো, অল্পে সন্তুষ্ট, সেটা তো অনেক কমিউনিটির নেই। তো আমি যদিও বাঙালি, বাট নিজেকে একদমভাবে বাঙালি মনে করি না কাজের ক্ষেত্রে। তো ওই ল্যাদ খাওয়া, একটু ঠিক আছে অল্পে সন্তুষ্ট, এটা থাকলে তো ব্যবসা হবে না। বাট এখন এটা ডেফিনেটলি চেঞ্জ হচ্ছে। প্রচুর বড় বড় কোম্পানি আমি দেখছি কলকাতা থেকে, বেঙ্গল থেকে ন্যাশনালি করছে, ব্যবসা করছে বাঙালি এন্টারপ্রেনিয়ার্সরা, অ্যান্ড খুব সাকসেসফুলি করছে। তো এই মিথটা ডেফিনেটলি এটা ছিল, এটা আস্তে আস্তে ভাঙছে। আশা করি আর কিছু বছরের মধ্যে যদি সবাই আমরা একসাথে উদ্যোগটা নিই, এটা অনেকটা ভেঙে যাবে।